ডি কোম্পানির নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে হুমকির অভিযোগে ধৃত ওয়াসিম আকরাম কালিয়াচকের বাসিন্দা। ধৃত শাহাদাত শেখকে সিম কার্ড দিয়েছিল এই ওয়াসিম আকরাম বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ এই মুহূর্তে রয়েছে। করুণাময়, এই ওয়াসিম আকরাম ঠিক কিভাবে এই গোটা খুনের হুমকির ঘটনার সঙ্গে জড়িত? দেখো, বৃহস্পতিবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে মেসেজ করা হয় এবং সেই মেসেজে হুমকি দেওয়া হয় 20 লক্ষ টাকা দিতে হবে, না হলে তার এবং তার পরিবারকে খুন করা হবে। এবং তার ঠিক পরের দিন অর্থাৎ শুক্রবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করা হয় এবং সেই ফোনেও তাকে হুমকি দেওয়া হয় ডি কোম্পানির নাম করে। পুলিশ যেটা বলছে, ডি কোম্পানির ভুয়ো পরিচয় ব্যবহার করা হয়েছিল এবং সেই পরিচয় ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনা তদন্তে নামে পুলিশ। যে ফোন থেকে অর্থাৎ যে সিম থেকে যে নাম্বার থেকে ফোন করা হয়েছিল সেই নাম্বার লোকেশন ট্র্যাক করার পর শাহাদাত বলে এক যুবক, তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই শাহাদাত শেখ মালদার ইংলিশ বাজারেরই বাসিন্দা এবং এরই পাশাপাশি আরেকজনকে আজকে সকালে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম হচ্ছে ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম এই শাহাদাতকে যে সিম কার্ড ব্যবহার করেছে, যে ফোন নাম্বার ব্যবহার করা হয়েছিল, সেই সিম কার্ড সরবরাহ করেছিল। এবং তোমাকে বলে রাখি, দিলবার বলে আরেকজনকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে। বিহার থেকে তাকে নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে এই দিলবারও এই ঘটনার সাথে যুক্ত। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। কিন্তু এই ঘটনা ঘটলো কেন কৃষ্ণেন্দু চৌধুরীকে হুমকি দেওয়া হলো? পুলিশ যেটা জানাচ্ছে যে এই শাহাদাত শেখ, অর্থাৎ প্রথম যে গ্রেপ্তার হয়েছিল শাহাদাত, সেই শাহাদাত জমি ব্যবসার সাথে যুক্ত এবং সেই ব্যবসায় লোকসানের সম্মুখীন হয় শাহাদাত, যার ফলে কিন্তু সেই লোন শোধ করার জন্য, সেই ঋণ শোধ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করে শাহাদাত দ্রুত অর্থ উপার্জনের জন্য। এবং এই কারণেই সে একটা টিম তৈরি করে এবং টিম তৈরি করার পর সে এই পরিকল্পনা করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি দেয়। তবে এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশের আধিকারিকরা মনে করছেন এবং তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। সৌমেন। করুণাময়, ধন্যবাদ। বুলেটের পাশাপাশি বিবাদীবাগের অস্ত্র বিপণী থেকে মোটা টাকার বিনিময়ে পাচার হয়েছে বন্দুকও, যা পৌঁছে গিয়েছে দুষ্কৃতীদের হাতেও। জীবনতলা কাণ্ডের তদন্তে নেমে এমনটাই দাবি করা হচ্ছে এসটিএফ সূত্রে। ক্যানিংয়ের জীবনতলায় অস্ত্র কার্তুজ কাণ্ডে ধৃত 2 কর্মী শান্তনু সরকার ও জয়ন্ত দত্তকে নিয়ে বিবাদীবাগের শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানে যায় এসটিএফ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞরা। মিলিয়ে দেখা হয় দোকানের অস্ত্র কার্তুজের হিসেব। শুধু বুলেট নয়, লালবাজারের নাকের ডগায় বিবাদীবাগের অস্ত্র বিপণী থেকে মোটা টাকার বিনিময়ে পাচার হয়েছে বন্দুকও, যা দুষ্কৃতীদের হাতে পৌঁছে গেছে। জীবনতলা কাণ্ডের তদন্তে নেমে এমনটাই দাবি করা হচ্ছে এসটিএফ সূত্রে। আর পাচার হওয়া সেই আগ্নেয়াস্ত্রের পরিমাণ জানতে এবার কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে এসটিএফ। শুক্রবারের পর শনিবার ক্যানিংয়ের জীবনতলায় অস্ত্র কার্তুজ কাণ্ডে ধৃত 2 কর্মী শান্তনু সরকার ও জয়ন্ত দত্তকে নিয়ে বিবাদীবাগের শতাব্দী প্রাচীন অস্ত্রের দোকানে যায় এসটিএফ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞরা। মিলিয়ে দেখা হয় দোকানের অস্ত্র কার্তুজের হিসেব। কার্তুজ কাণ্ডে গোয়েন্দাদের দাবি গোয়াটার পিছনে রয়েছে একটা অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট এবং এই অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেটের গোড়া অবধি তারা পৌঁছাতে চাইছেন এবং সেই জন্য প্রথমে এই দোকানে তল্লাশি এবং তার পরবর্তীকালে পরপর 2 দিন দেখা যাচ্ছে একবারে অভিযুক্তদের নিয়ে দোকানে পৌঁছচ্ছেন গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে 15ই ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এবং উত্তর 24 পরগনার মিনাখা থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ। তল্লাশিতে উদ্ধার হয় 190টি তাজা 7.65 mm পিস্তলের কার্তুজ। পাশাপাশি উদ্ধার হয় 9টি 12 বোরের কার্তুজ এবং একটি 12 বোরের ডাবল ব্যারেল বন্দুক। পরে আরও একটি ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার হয়। শুধুমাত্র কার্তুজ নয়, দোকান থেকে পাচার হয়েছে আগ্নেয়াস্ত্র, সেটাই জানতে পেরেছেন তদন্তকারীরা এবং সেই জন্য সে কত আগ্নেয়াস্ত্র দোকানে ছিল, কত বন্দুক সেখান থেকে পাচার হয়েছে সেটা জানার জন্য কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন এসটিএফ এর গোয়েন্দারা। আদালতে দেয়া নথিতে এসটিএফ উল্লেখ করেছে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এই অস্ত্র কার্তুজ পাচার হয়ে দুষ্কৃতীদের হাতে গেছে, যা একাধিক শুটআউটের ঘটনায় ব্যবহার করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের গ্রুপ ডি স্টাফের তালিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে সেখানকার সরকারি কর্মীরা ধর্মতলায় ধর্নায় বসে, যেখানে পুলিশ দায়িত্ব নিয়ে তথ্য লোপাটের কাজ করে, তো সে রাজ্যে লালবাজারের পাশের দোকান থেকে যদি এরকম হয়ে থাকে আশ্চর্য হওয়ার কিছু নেই। এখন পুলিশ হঠাৎ কার্তুজের পিছনে পড়েছে। 9mm রিভলভার গুলো কোথায়?
চাইনিজ শটগান যেগুলো বিভিন্ন সময় দেখা গেছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায়, সেগুলো কোথায় গেল? একটাও ধরা পড়েছে? লাইসেন্সড অস্ত্রের দোকান এ বাংলায় কম। সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো হাই সিকিউরড কতগুলো বিজনেস, সেখানে সবসময় মনিটরিং এর দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই তো এত বড় ঘটনা ঘটে যাওয়া, যে অপরাধীদের হাতে লাইসেন্স প্রাপ্ত দোকানের অস্ত্র চলে যাচ্ছে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তার বিষয় বলে আমি মনে করি। এটা সরকারের, প্রশাসনের, পুলিশের চরমতম ব্যর্থতা বলতে আমার কোনো দ্বিধা নেই। বিরোধীদের কড়া আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তো 11-র পর তো পরিবর্তনটা হয়েছে, সমাজে ভালোটা বেশি, খারাপ সমাজবিরোধী দুষ্কৃতি থাকে, কমাতে হবে, বন্ধ করতে হবে, সেগুলো সরকার করছে। অস্ত্রের বৈধ দোকান থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ কিভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছলো, কতগুলি আগ্নেয়াস্ত্র পাচার হয়েছে, কাদের হাতে পৌঁছেছে, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে এসটিএফ। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।